তাদের এসব কথা শুনে অপমানিত আর লজ্জায় চোখের কোণে জল চলে আসলো। সেই জলগুলো গাল বের পড়ার আগেই মুছে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে আসলাম। কিছু দূর আসতেই আরোহী দৌড়ে এসে বলল, ভাইয়া দাঁড়ান দাঁড়ান। আরোহী হাঁপিয়ে কিছু বলবা শান্ত সুরে বললাম, ভাইয়া আপনি মনে হই আপু আর মার কথাতে অনেক কষ্ট পেয়েছেন নিশ্চয়ই। আরোহী জিজ্ঞাসার দৃষ্টিতে নিজেকে যথেষ্ট সংযত রেখে বললাম, ধুর পাগলি মেয়ে, আমি কেন তাদের কথায় কষ্ট পাবো? তোমার মা তো ঠিকই বলছে অদিতিকে বিয়ে করে তো একবারেই কিনে নেয়নি। তার মতের মূল্য আমার কাছে অবশ্যই আছে এবং তাকে তার মতো আমি রাখবো, তুমি নিশ্চিত থাকতে পারো। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বললাম, আপু আর মা যখন আপনাকে কথাগুলো বলছিল তখন আমার দৃষ্টি কিন্তু আপনার দিকে ছিল। আমি স্পষ্ট দেখেছি আপনার চোখের কোণে জল এসে ভিড় করছিল, আর আপনি আমাদেরকে সেটা বুঝতে না দিয়ে জলগুলো দ্রুত আড়াল করে ফেলছেন। আরোহীর কথাতে বর্ষর একটা ধাক্কায় খেয়ে খেলাম। তার মানে আরোহী আমাকে ভালোই ফোকাস রেখেছিল। যাই হোক, তার সঙ্গে আর বিষয়টাকে গোপন রেখে লাভ নেই, বলেই ফেলি। তোমার আপু যে আকারকে এতটা অপমান করবে তা আমি কখনো কল্পনাও করিনি। ভেবেছিলাম এতদিনে হয়তো তার সব রাগ অভিমান ভুলে গেছে, কিন্তু এখন দেখছি আমার প্রতি সেই আগের মতোই রাগ ঘৃণা জমে আছে। আজ যে আচরণগুলো আমার সঙ্গে করলো, মনে হচ্ছিল ওকার আমি কোনো এক দুঃস্বপ্নে এসব দেখছি। আমি মা আপু তারা আসলেই আপনার প্রতি একটু বিরক্তই ছিল, যার দারুণ আজ এসব কথা বলে ফেলছে। ভাইয়া তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মনে কষ্ট নিয়ে না। আরোহী ধুর পাগলি, আমি কোনো কষ্ট পাইনি। আমি তো কথাগুলো শুনে আরেক কান দিয়ে বের করে ফেলছি। আর হ্যাঁ, তোমার আপুকে গিয়ে বলল তাকে আর বিরক্ত করতে আসবো না, তার মতো সে থাকতে পারবে। আমি তার মানে ভাইয়া আপনি মনে এখনো কষ্টটা একার রেখেছেন তাই না? আরোহী কিছুটা আঁচো করতে পেরে নিশ্চুপ। ভাইয়া আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবুও মা আর আপুর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আরোহীর কথা এড়িয়ে গিয়ে বললাম, তুমি বরং বাসায় চলে যাও। তোমার আপু এমনিতেই আমাকে চরিত্রহীন ভাবে। তুমি এখন আমার সঙ্গে কথা বলছো, তোমার আপু দেখলে নিশ্চয়ই অন্য কিছু ভাববে। বাসায় চলে যাও প্লিজ। জি আচ্ছা। আরোহী মাথা নিচু করে। আর হ্যাঁ, তোমার আপুকে গিয়ে বলল তাকে আর কখনো নিতে আসবো না। তার ইচ্ছে হলে সে যেতে পারে, তার জন্য আজীবনের জন্য দরজা খোলাই থাকবে। এই বলে ওখান থেকে চলে আসলাম। রাস্তায় আগমনে হাঁটছি, অদিতি ও তার মার বলা কথাগুলো কানে বারবার বাজছিল। তারা আমাকে যেন আজ মানুষই মনে করলো না। শেষে কিনা তাদের বাসা থেকে আমাকে বের হয়ে যেতে বলল। আমার জন্য অদিতির মনে হয়তো ভালোবাসা কিংবা অনুভূতি বেঁচে নেই। যদি একটুও ভালোবাসা বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে বাসা থেকে বের হয়ে যেতে বলতো না। আজকের অপমানের কথা আমার ইতিহাসের পাতায় স্পষ্ট লেখা থাকবে, চাইলে সেটা আর মুছতে পারবো না। অদিতি যেহেতু আমার কাছে থাকতেই চায় না, তাহলে আমি কেন নির্লজ্জের মতো তার পিছনে ছুটব? দরকার পড়লে তার জীবন থেকেই নিজেকেই সরিয়ে নিব, তবুও নিজের আত্মসম্মান নিয়ে একাকিত্বই থাকব। এসব ভেবে রাস্তায় আনমনে হেঁটে যাচ্ছি, আচমকায় এক মাতাল এসে আমাকে ধাক্কা মেরে বলল, এই যে ভদ্রলোক, চোখ কি মাথার পিছনে রেখেছেন? ধাক্কা দিলেন কেন? মাতাল মাতলামি করে বলল। মাতালটির কথায় বর্ষর একটা ধাক্কা খেলাম। মাতালটির বয়স বেশি একটা হবে না, 20 থেকে 23 এরকম হবে। আরে ভা, কি ধাক্কা দিলেন আপনি, আর দোষ দিচ্ছেন আমাকে? আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, এখন সামনে সরে দাঁড়া। মাতলামিটা একটু করে বলে ফেলল। মাতালের মাতলামি দেখে নিজের রাগ আর সংযত করতে পারলাম না, দিলাম একটা কানের নিচে ধম করে। এমনিতেই আজ মন মেজাজ খারাপ, তার উপর এই মাতাল পাগলামি শুরু করছে। আর ও কয়েক থমথম মারতে যাব, অমনি মাতালটা আমার পা জড়িয়ে বলল, ভাই আমাকে মাফ করে দেন, আমি রং নাম্বারে এসে মাতালি শুরু করে ফেলছি। আমি বুঝতে পারি নাই আপনি মানুষকে এভাবে উত্তাম মাতাম কেলাতে পারেন। মাতাল তা নই বুঝলাম, কিন্তু মধ্যে রাস্তাঘাটে মাতলামি করছিস কেন? আর তোর নাম কি? আমি রবিন, ছন্নছাড়া লাইফ কাটাচ্ছি, যেখানে কষ্টের গল্প ছাড়া অন্য কোনো গল্প নেই, তাই তো নিজের কষ্টগুলোকে লুকানোর জন্য এই মতের প্রয়োজন আমার। শান্ত সুরে, কষ্টের সঙ্গে মদের সম্পর্ক কি? ভাই আপনাকে দেখে তো হাসি উজ্জ্বল মানুষ বলেই মনে হই, হসন্ত তো কি জিনিস সেটা আপনি বুঝবেন না। যারা কষ্টের সাগরে ডুব দিয়েছে তারাই এই মদকে বেছে নিয়েছে। রবিন, আচ্ছা মদ খেলে কি নিজের কষ্টগুলোকে ভুলে থাকা যায়? কৌতূহলবশত জিজ্ঞেস করে উঠলাম। হ্যাঁ ভুলে থাকা যায়, কিন্তু আপনি এসব বলছেন কেন? রবিন,
নিজের কষ্টগুলোকে ভুলে থাকার জন্য কিছু তো একটা উপায় অবশ্যই খুঁজতে হতো। আজ যেহেতু তুই আমাকে ড্রিঙ্ক করার কথা বলছিস, তো চল আজ একটু খেয়ে বুঝতে চেষ্টা করব নিজের কষ্টগুলো। আর কি কতটুকু ভুলে থাকা যায়? উদাসীন হয়ে বললাম। রবিন রঘুতকে বলে উঠল, ভাই আপনি কেন এসব খেতে যাবেন? নেশার জগতে তারাই একমাত্র নিজেকে গিয়ে দেয় যাদের মনে কষ্ট বেদনা একাই বোঝায় করে ঘোরাফেরা করে, এবং কি দের কথাগুলো শুনবার মতো কেউ নেই, তারাই এই পথ অবলম্বন করে। কিন্তু আপনাকে দেখে হাসি উজ্জ্বল মানুষ বলে মনে হচ্ছে। রবিন, বেশ, রবিনের সঙ্গে এক দু কথায় ভালোই পরিচিত হয়ে গেলাম। সেদিনই প্রথম রবিনের সঙ্গে হসন্ত ড্রিঙ্ক করেছিলাম। ড্রিঙ্ক করার পর নিজেকে অনেকটাই হালকা লেগেছিল, এবং সেই দিনেই একাকিত্ব কাটার জন্য নেশাটাই অবলম্বন করেনি। ভেবেই নিয়েছিলাম সেখানে বাবা মা আমার সঙ্গে নেই, যাকে এতটা ভালোবেসে বিবাহ করেছ। হসন্ত ঋর মর্যাদা দিলাম, সেও এখন আমাকে ছেড়ে গেল। এই নরকময় জীবনের মনকে সঙ্গ নিলে মন্দ হবে না। এসব ভেবেই নেশার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম, এবং বাবা মা কিংবা অদিতির দিনে দিনে ভুলেই গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার খেয়ে ক্লাস নিতে চলে যেতাম, এবং ছুটির পর রবিনের সঙ্গে মতো নিয়ে আড্ডা দিতাম। একটা সময় রবিনের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে যায়, যার দারুণ আমার পক্ষে ড্রিঙ্ক করাটা সহজ হয়ে যেত। নেশার জগতে গিয়ে কেন জানি অদিতির কথা একদমই ভুলে যায়। আগে অদিতির কথা মনে হলে খারাপ লাগতো, কিন্তু এখন আর তা মনে হয় না। সবকিছুতেই এখন আমার কাছে স্বাভাবিক বলে মনে হতে লাগলো। এইদিকে নেশাটাও আমাকে দিন দিন ঘায়েল করে ফেলছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারতাম, কিন্তু সে জব থেকে বের হবার কোনো ভাবাই পেতাম না। এভাবেই কেটে গেল 3টা মাস। এখন অবধি অদিতির আমার কোনো খোঁজ খবর নেই। অদিতি ভালো করেই জানতো তাকে ছাড়া আমার আর কোনো কষ্ট হোক বা না হোক, খাবার দাবারের সমস্যা হবে সেটা নিশ্চিত জানতো। কিন্তু এগুলো জানার পরও কখনো মেসেজে কিংবা কল করে ভালো মন্দ জিজ্ঞেস করেনি। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর বাবা মা ও ভাইয়া তারা আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে শুরু করে, যদিও আমি তাদের কথা বেশি একটা গুরুত্ব দেই না। তারপর ও কেন জানি তারা আগ বাড়িয়ে কথা বলতে আসে। হয়তো আমার করুণ অবস্থা দেখে তাদের মায়া হচ্ছিল। বাবা মা ভাইয়া এদের সঙ্গে আর নীলা ভাবিও যে পরিবর্তন হয়ে যাবে তা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেনি। এই তো 2 দিন আগের কথা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্লাস নিতে বের হচ্ছি, এমন সময় নীলা ভাবি আমার সামনে আচমকাই এসে বলল, রনি কেমন আছো? ভাবি অনুশোচনায় নিশ্চুপ হয়ে পাশ কাটিয়ে চলে যেতে ধরবো, তার আগেই নীলা ভাবি সামনে দাঁড়িয়ে বলল, আমি যা করেছি তার হয়তো ক্ষমা হই না, কিন্তু এসব করার পিছনে আমার রাজ্যিক টাইকাল হয়ে দাঁড়িয়েছিল। তখন তোমার সঙ্গে প্রতিশোধ নিতে পেরে নিজেকে অনেক হালকা লেগেছিল, কিন্তু কিছুদিন যাবার পর তোমার এই দুর্দশা দেখে নিজেকে অনেক অপরাধ বলে মনে হতে লাগলো। তোমাকে দেখলেই কেন জানি নিজেই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। আমার জন্য তো মার জীবনটা আজ সত্যিই নরকে রূপান্তরিত হলো। আর সবচেয়ে বড় পাপ যেটা করেছি তোমার আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে, এটা হয়তো আমার জীবনের বড় পাপ ছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অদিতিকে সত্যিটা বলে তোমার কাছে আবার তাকে ফিরিয়ে আনবো। নীলা ভাবি কান্না করে নিশ্চুপ। আমার জন্য যেহেতু তোমাদের সংসারটা ভেঙেছে, তো আমি নিজে গিয়ে অদিতিকে সত্যিটা বলে আবার তাকে ফিরিয়ে আনবো। তবুও নেশা করে নিজেকে এইভাবে তিলে তিলে করো না প্লিজ। নীলা ভাবি কান্না করে। নীলা ভাবির কথা শুনে পাগলের মতো হেসে বললাম, আমার এমন অবস্থায় আপনি তো বেশি খুশি হবার কথা, কিন্তু আপনি খুশি না হয়ে আপসেট হচ্ছেন কেন? আর কি যেন বললেন অদিতিকে আমার জীবনে আবার ফিরিয়ে দিবেন? বড্ড হাসালেন আমাকে হেসে। আমি সিরিয়াসলি বলছি। নীলা ভাবি চোখের জল মুছে। আপনার কি ধারণা অদিতি আবার ফিরে আসলে আমি আগের মতো হয়ে যাব? সেটা আপনার ভুল ধারণা। আমি আমার এই একলা জীবন নিয়েই বিন্দাস আছি, এখানে আর কাউকে লাগবে না। অদিতিকে ফিরিয়ে আনার এই চেষ্টা ভুলেও করবেন না। অদিতিকেও আমার বেশ ভালো করেই চেনা হয়ে গেছে, আর আপনি ভুলেও আমার সঙ্গে কথা বলতে আসবেন না। প্রচন্ড রেগে কথাগুলো শেষ করে ক্লাস নিতে এসে পড়লাম। উপরদিকে নীলা ভাবি তার কৃতকর্মের জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে। এটাই স্বাভাবিক। একটা মানুষ যতই তার রাজ্যিক কাজ করুন না কেন, তার বিপক্ষকে যখন আঘাত করতে পারবে তখন তার মনে আচমকায় অনুতপ্ত অনুশোচনা কাজ করবে, এটাই স্বাভাবিক। সেদিকে দেখ থেকে নীলাও একই অবস্থা। প্রথমে তার রাজ্যিক মিটাতে রনিকে মিথ্যা অপবাদ দিয়ে তার আনন্দময় জীবনটা নরক বানিয়ে ফেলল। কিছুদিন যাবার পর যখন লক্ষ্য করলো তার জীবনটা সত্যিই নরকে রূপান্তরিত হয়েছে, ঠিক তখনই নীলার অনুশোচনা হতে লাগলো। উপর দিকে, আপু তোমার কি ভাইয়ার কথা একটুও মনে পড়ে না? আরোহী
ওই চরিত্রহীনের কথা আমাকে বলতে আসিস না। ওকে নিমন থেকে ঘৃণা করি আর সারা জীবনই তাই করে যাব। অদিতি রেগে। আপু মাঝে মধ্যে চোখের দেখাও কিন্তু ভুল হয়ে থাকে। আর ওইদিকে ভাইয়াও মনে হয় তোমাকে ছাড়া কষ্টে আছে। তুমি অতীতে যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে ভাইয়া কে মেনে নাও এবং সুখের সংসার করো গিয়ে। আরোহী, সুখের সংসার তাও আবার ওই চরিত্রহীনটার সঙ্গে সম্ভব না। আর ও কষ্টে থাকুক বা না থাকুক সে কথা আমাকে বলবি না। ওকে আমি আজীবনই ঘৃণা করে যাব। অদিতি একরাশ ঘৃণা নিয়ে বলল। আপু কাউকে এতটা ঘৃণা করা ঠিক না। হয়তো এই ঘৃণা করার জন্য ও তোমাকে একদিন আফসোস করতে হবে। আরোহী, অনেক বলে ফেলছিস, এবার আমার সামনে থেকে দূর হ বলছি। অদিতি নিমিষে রেগে বলল। আপু তুমি আগের মতন আর নেই এখন। কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেছো। আরোহী আদৌ কান্নায় বলে সেখানে থেকে চলে গেল। অদিতি তার বোনের কথায় ভাবছে সে কি সত্যি আগের থেকে পরিবর্তন হয়েছে। সেটা হয়তো তার চরিত্রহীন স্বামীর জন্যই তাকে এমন হতে হয়েছে। অদিতি এসব ভাবতেই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে দ্রুত দরজা খুলে বলবে কে। এর মধ্যে সামনে নীলাকে দাঁড়ায় থাকতে দেখে অদিতি অনেকটাই আনন্দ সহিত বলে উঠল, ভাবি কেমন আছেন? এতদিন পর হঠাৎ আমাদের বাসায়। অদিতি আনন্দ সহিত, ভিতরে আসতে বলবে না নীলা ভাবি? হ্যাঁ অবশ্যই ভিতরে আসেন। অদিতি, ভাবি আপনি হঠাৎ আমাদের বাসায়? আমি তো বিশ্বাস করতে পারছি না। অদিতি খুশি হয়ে, আমি আজ একটা সত্য কথা বলতে আসছি, যা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। নীলা ভাবি, কি সত্য কথা বলতে চাচ্ছেন? অদিতি, আগে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো। দাঁড়ি, বিষয়টি তুমি আর কাউকে জানাবে না। নীলা ভাবি, আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। আপনি বলেন। অদিতি, সব একার দিন যার ঘটনা ঘটেছিল তা সম্পূর্ণই একটা নাটক ছিল। নীলা, বুঝলাম না, বিষয়টা একটু পরিষ্কার করে বলেন প্লিজ। অদিতি, তারপর নীলা তার কৃতকর্মের সব কথাগুলোই অদিতিকে বলে দেই এবং পরিশেষে নীলা অদিতির পা জড়িয়ে কান্না করে বলে উঠল, অদিতি কাউকে এটা জানিয়ে দিও না প্লিজ। এ বিষয়টা যদি তোমার ভাইয়া জানে তাহলে আমাকে নিশ্চিত ডিভোর্স দিয়ে দিবে। আমি তোমার পা জড়িয়ে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও এবং তোমার রমনে যে ভুল ধারণা হয়েছে সেটা মুছে ফেলো। নীলা কান্না করে অদিতির পা জড়িয়ে বলল। এইদিকে অদিতি নীলার এ সমস্ত সত্য কথা শুনে বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এবং চোখের কোণে জল এসে নিমিষে ভিড় করল। এই বুঝি বৃষ্টির ঝড়তে শুরু করবে। অদিতি নিজেকে সংযত রাখতে না পেরে কান্না করে বলল, ভাবি এইটা আপনি কি করেছেন? শুধু আপনার প্রতিশোধ নেননি, তার সঙ্গে যে আমার সংসারটাও ভেঙে ফেলছেন। আপনি হয়তো জানেন না, সেদিনকার ঘটনার পর থেকেও একার আমি ওকে অনেক ঘৃণা অবহেলা করতে শুরু করেছিলাম। পরিশেষে যখন আমাকে ফিরিয়ে নিতে আমাদের বাসায় এসেছিল সেদিনও অনেক অপমান অপদস্থ করে তাড়িয়ে দেই। অদিতির কান্না যেন আজ বাধ্যই মানছে না। নীলাও অদিতির মনে অবস্থা বুঝতে পেরে বলল, অদিতি তুমি চাইলে আমার নামে নালিশ করে রিয়াকশন নিতে পারো, এতে হয়তো তোমার ভাইয়া আমাকে ডিভোর্সও দিতে পারে। নীলা ও চোখের পানি মুছে, আপনি আমার সংসার ভেঙেছেন দেখে তো আমি আপনার সংসার অনুসরতে পারি না। আপনি নিশ্চিত থাকুক আপনার এই কথা গোপনই থাকবে। অদিতি কান্না চেপে, আর হ্যাঁ রনির জীবনের তুমি দূরত্ব ফিরে এসো, ও যে তিলে তিলে প্রায় শেষই হয়ে যাচ্ছে। নীলা তার কৃতকর্মের কথাগুলো বলে বা দূরত্ব ত্যাগ করলো। এইদিকে অদিতি তার স্বামীর সঙ্গে মিসবিহেভ করেছে, তার জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে আর চোখের পানি ফেলছে। এখন সত্যটা জানতে পেরে অদিতির আগের রাগ ঘৃণা সেটা নিমিষেই বদলে গিয়ে ভালো ও কার বাসার রূপান্তরিত হয়ে গেল। আগের বন্ধ সিমটা অন করে যেই ফোন দিতে যাবে এর মধ্যে অদিতির ফোনে কয়েকটা মেসেজ দেখতে পেল। এতদিন অবহেলায় দেখার ইচ্ছা ছিল না তার, কিন্তু এখন আগ্রহ নিয়ে পড়তে লাগলো। 1 অদিতি প্লিজ বাসায় ফিরে এসো, তোমাকে ছাড়া আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। রাগ অভিমান না করে চলে এসো প্লিজ। 2 অদিতি তুমি তো জানাই বাসায় কেউ আমার সঙ্গে কথা বলে না, এমন কি খাবার দাবার কথা কেউ ভুলেও জিজ্ঞেস না। বাহি রে থেকে খাবার খেয়ে থাকতে হই, বুঝতেই তো পারছো বাহিরে খাবার খেতে পারি না, তবুও পরিস্থিতির মোকাবেলা আমাকে করতে হচ্ছে। ফিরে এসো প্লিজ। 3য় মেসেজটি দেখে অদিতি চমকে প্রায় উঠল। মেসেজটি ছিল এমন, অদিতি তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে যে আমাকে এতটা অপমানিত হতে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। নিজের প্রতি খুব আশা ভরসা নিয়ে তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি যে আমার সঙ্গে বাসায় এরকম সিন ক্রিয়েট করবে তা আমার ধারণাও বাহিরে। এই অপমানের কথাটি আমার ইতিহাসের পাতায় স্পষ্টই লেখা থাকবে, আর তোমার জন্য যে ভালোবাসাটা ছিল সেটা আজ নিমিষেই শেষ গেল। পরিশেষে একটা কথাই বলবো, তোমার যদি ডিভোর্স লাগে তাহলে আমাকে একটু বললেই হবে, খুব দ্রুতই ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ভালো থেকো। নীলজ্জের মতো তোমার পিছনে আর যাব না। আল্লাহ হাফেজ।
অদিতি তৃতীয় মেসেজটি পড়ে নিজের চোখের পানি আটকাতে পারল না। অচল ধারায় কান্নায় ভেঙে পড়ল এবং মনে মনে সিদ্ধান্তই উপনীত হলে সে আর নিজ বাসায় না থেকে তার স্বামীর বাসায় থাকবে। অদিতি সেদিনই তাদের বাসা ত্যাগ করে স্বামীর বাসায় চলে গেল। উপর দিকে ভাই অনেক রাত হয়েছে, খাওয়া বাদ দিয়ে এবার বাসায় চলুন। রনিন বাসায় গিয়ে কি করব, তার থেকে এখানে বসে বসে ড্রিঙ্ক করব, এতে ভালো। আপনি ইদানিং আপনার ড্রিঙ্ক করাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আপনার বড় কোনো মরণ ব্যাধি রোগ হতে পারে। ছোট ভাই হিসাবে শুধু এটুকুই বলবো, ড্রিঙ্ক করাটা এবার একটু কমিয়ে দিন, নয়তো বিপরীত কিছু করতে পারে। রবিন, তুই এত চাপ নিচ্ছিস কেন? আমার জীবনের মায়া আমি নিজেই ছেড়ে দিয়েছি, তাহলে তুই কেন সেখানে নাক গলাচ্ছিস পুরোই মাতাল হয়ে? নিশ্চুপ রবিন, আমার লাইফ আমাকে নিজ ইচ্ছায় চলতে দে প্লিজ, আমি এভাবেই বিন্দাস আছি। এই বলে সেখানে থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। উপর দিকে অদিতি আজ অধিক আগ্রহ নিয়ে বসে আছে তার সামনে। দীর্ঘ এই কারো কাছে ভুল বুঝে অন্যায় করেছে, তার ক্ষমা চেয়ে সবকিছু স্বাভাবিক করে নিবে। অদিতি এসব ভাবতেই দরজায় কে জানি গান গাইতে গাইতে আসছে। অদিতি দ্রুত দরজা খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। একই হাল করেছে চেহারায়। আগেকার রনি আর বর্তমান রনির চেহারায় আকাশ পাতাল তফাতে। এখন অদিতির সামনে যে রনি দাঁড়িয়ে সেটা কোনো এক মাতাল নেশাখোর ছাড়া কিছুই না। অদিতি এসব ভাবতেই রনি মাতাল অবস্থায় বলে উঠল, এই কে আপনি? আমার রুমে কি করছেন মাতাল হয়ে? অদিতি তার স্বামীর কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, আমি তোমার স্ত্রী অদিতি। অদিতি, আমার স্ত্রী আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তা রমানে আমি এখন স্বপ্ন দেখছি, নেশার ঘরে। স্বপ্ন না, আমি বাস্তবেই তোমার জীবনে আবার ফিরে এসেছি। অদিতি কিছু খুশি হয়ে, আজ হয়তো ড্রিঙ্ক করাটা বেশি হয়ে গেছে, এর জন্য চোখে ভুল দেখছি, ঘুমাতে হবে। বলে রনি বিছানায় গিয়ে ধম করে শুয়ে পড়ল। এইদিকে অদিতি তার স্বামীর মুখে ড্রিঙ্ক করার কথা শুনে পায়ের নিচে মাটি যেন সরে গেল। তার মানে ও নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, এটা ভাবতেই অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। পুরুষ বোকার্চনায় নিজেকে বারবার কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। মনের মাঝে হাজারো কষ্ট চেপে কোনো কিছু না ভেবেই অদিতি তার স্বামীর পাশে শুয়ে পড়ল এবং তার মাথায় নিজের অজান্তেই পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবেই রাতটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে রনি যা করলো তা দেখে অদিতি নিশ্চুপ হয়ে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল।